ওয়েলকাম টু জিএনসের মেন্টর। থাম্বনেল দেখেই তোমরা বুঝে গেছো যে আজকে কিসের উপর ক্লাস হবে। আজকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ক্লাস 11-এর যে সেকেন্ড সেমিস্টারের যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো রয়েছে, সেখানে ভারতের যে জিওগ্রাফি অফ ইন্ডিয়া তার একটি গুরুত্বপূর্ণ ক্লাস ভারতের জলবায়ু বা ইন্ডিয়ান ক্লাইমেটের উপর ক্লাস নেওয়া হবে। এখানে মেনলি 2 এবং 3 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করা হবে। যে পরীক্ষার আগে যে গুরুত্বপূর্ণ এই যে সাজেশন দেওয়া হচ্ছে, আশা করি সেখান থেকে তোমরা পরীক্ষাটা 100% কমন পাবে। এখানে আমরা বেঙ্গলি এবং ইংলিশ ভার্সন বোথ ভার্সনে কিন্তু আমরা প্রশ্ন প্রোভাইড করছি, তোমরা সেগুলো দেখে নেবে, ভালো করে পড়াশোনা করবে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি এই প্রসঙ্গে, সেটা হচ্ছে যে অলরেডি কিন্তু আমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারে কিন্তু ক্লাস যে সাজেস্টিভ প্রশ্ন সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে, বিভিন্ন ক্লাস কিন্তু হয়ে গেছে। তো যারা এখনও পর্যন্ত সব ক্লাস করোনি তাদের জন্য বলছি, তোমরা আমাদের যে ডেসক্রিপশন বক্সে গিয়ে আই বাটনে ক্লিক করে কিন্তু সমস্ত ক্লাসগুলো কিন্তু দেখে নেবে। তো সময় নষ্ট না করে আমরা চলে আসছি আমাদের মেন ক্লাসের দিকে। আমাদের যে জিএনসের মেন্টরের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে। এখানে তোমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন তোমরা কিন্তু পেয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ কিন্তু পিডিএফও তোমরা এখান থেকে পাবে। তো ভারতের ভূগোলের যে ভারতের যে জলবায়ু বা ক্লাইমেট অফ ইন্ডিয়া বা ইন্ডিয়ান ক্লাইমেট, সেই সম্পর্কে আমাদের আলোচনা এবার শুরু করছি। প্রথমে আমরা আসছি 2 নম্বর প্রশ্ন নিয়ে। সেই 2 নম্বর প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে, ফার্স্ট প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে মৌসুমী বিস্ফোরণ বলতে কী বুঝো। মৌসুমী বিস্ফোরণ, দ্য বার্স্ট অফ মনসুন। বার্স্ট অফ মনসুন খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের যে মৌসুমী বৃষ্টিপাত ভারতবর্ষে যেটা শুরু হয়, সেই ভারতবর্ষের মৌসুমী বৃষ্টিপাতটা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর মাধ্যমে কিন্তু শুরু হয়, এবং সেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যে আরব সাগরের শাখা, সেটা কিন্তু এখানে পশ্চিম উপকূলে এসে কিন্তু এখানে হিট করে ফার্স্ট। তো পশ্চিম উপকূলের ফার্স্ট এসে হিট করে কেরালা কোস্টে, এই জায়গাটা করে, এবং সেখানে বছরে প্রথম বৃষ্টিপাত হয়। ধরে নেওয়া হয় যে 1st May ইজ দ্য অফিসিয়াল ফার্স্ট জুন ইজ দ্য অফিসিয়াল ডেট অফ অনসেট অফ ইন্ডিয়ান সামার মনসুন। ওকে, তো এই যে প্রথম যে বৃষ্টিপাতটা হলো তাকে বলা হচ্ছে মৌসুমী বিস্ফোরণ, বা একে বিস্ফোরণের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে মৌসুমী বিস্ফোরণ, যেটা ওয়েস্টার্ন কোস্ট বা পশ্চিম উপকূলে কিন্তু হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। মৌসুমী জলবায়ুর প্রভাব, ভারতের ভারতকে এমনি মৌসুমী জলবায়ুর দেশ বলা হচ্ছে, তো মৌসুমী বায়ুর প্রভাব নিশ্চয়ই থাকবে। ভারতের যে 2 ধরনের মৌসুমী বায়ু রয়েছে, একটা হচ্ছে সামার মনসুন বা দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর একটা হচ্ছে শীতকালীন মৌসুমী বায়ু বা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু। সামার মৌসুমের ফলে ভারতবর্ষে প্রচুর বৃষ্টিপাত হয়, আর শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে ভারতবর্ষে শীতের সূচনা হয়, ঠান্ডা শুষ্ক আবহাওয়ার সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে মনেক্স কি। মনেক্সের ফুল ফর্ম হচ্ছে মনসুন এক্সপেরিমেন্ট, ঠিক আছে, অর্থাৎ মৌসুমী বায়ু সম্পর্কিত গবেষণা। ভারত এবং তার ভারতীয় উপমহাদেশে এবং বিশেষ করে আরব সাগর, বঙ্গোসাগর এবং ভারত মহাসাগর এই সংলগ্ন অঞ্চলে যে মৌসুমী বায়ুর গতি প্রকৃতি সম্পর্কিত যে গবেষণা বা মৌসুমী বায়ুর গতি প্রকৃতি সম্পর্কিত যে এক্সপেরিমেন্ট, তাকেই বলা হচ্ছে মনেক্স, ঠিক আছে। ভারতের শীতকাল শুষ্ক এবং গ্রীষ্মকাল আর্দ্র কেন? শীতকাল শুষ্ক তার কারণ হচ্ছে যে সেখানে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আসছে এবং সেটা স্থলভাগের উপর দিয়ে আসছে বলে কোনো জলীয় বাষ্প নিয়ে আসছে না বলে এখানে শুষ্ক বা শীতল আবহাওয়া সৃষ্টি হয়। আর গ্রীষ্মকাল আর্দ্র কেন? আর্দ্র মানে ভিজে বা স্যাঁতসেঁতে। গ্রীষ্মকালে বা প্রিমনসুনাল সময়ে কি হয়, যেটা গ্রীষ্মের শেষের দিকে বা বর্ষার প্রথমের দিকে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু সমুদ্রের উপর দিকে যাওয়ার ফলে প্রচুর জলীয় বাষ্প নিয়ে আসে এবং ভারতবর্ষের মধ্যে একটা ওয়েট এনভায়রনমেন্ট বা আবহাওয়া সৃষ্টি করছে। নেক্সট হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা, এটা তোমরা তো এগুলো তোমরা বেশিরভাগই সব ক্লাস 10-এ পড়েছো। পশ্চিমী ঝঞ্ঝা যে ভূমধ্যসাগরীয় অঞ্চল থেকে যে পশ্চিমা বায়ু এসে ভারতের যে পশ্চিম উপকূলের যে পশ্চিমের প্রান্তের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, বিশেষ করে এখানে এই কাশ্মীরের নিচের অংশ, পাঞ্জাব, হরিয়ানা, এই সমস্ত, এবং নর্দার্ন পোর্শন অফ রাজস্থান, সাম পার্টস অফ ইউপি, হ্যাঁ, এমপি, এই সমস্ত জায়গাগুলো, এই যে পোর্শনটা, হ্যাঁ, গুজরাটে কিছু অংশ, এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়, হ্যাঁ, শীতকালে। তাকে বলা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্সেস।
এবং এর প্রভাব কিন্তু ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের দিকেও চলে আসে এবং আমরাও দেখেছি শীতকালে কিন্তু ভারতবর্ষের অন্যান্য অংশও কিন্তু কিছু দিনের জন্য দু তিন দিনের জন্য হয়তো একটু মেঘাচ্ছন্ন থাকে বা হালকা বৃষ্টিপাত হয় এবং তখন শীতের প্রকোপ কিন্তু বেড়ে যায়। এবং এই ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ফলে যে বৃষ্টিপাত হয় সেটা ভারতবর্ষের রবি শস্য চাষ, বিশেষ করে গম চাষের ক্ষেত্রে কিন্তু খুব সহায়তা করে থাকে। নেক্সট হচ্ছে এনসো মানে হচ্ছে একটা ইভেন্ট, সেটা হচ্ছে যে এল নিনো এবং দক্ষিণী দোলন বলা হচ্ছে, এল নিনো দক্ষিণী দোলন, অর্থাৎ এন মানে হচ্ছে এল নিনো, এসো মানে হচ্ছে সাউদার্ন অসিলেশন দক্ষিণী দোলন, ঠিক আছে। নেক্সট হচ্ছে মৌসুমি দ্রোণী বা মনসুন ট্র। তারপর হচ্ছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং আজকে একটা জ্বলন্ত ইস্যু এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভে। বিশ্ব উষ্ণায়ন গ্রিন হাউস ইফেক্টের ফলে কিন্তু আস্তে আস্তে টেম্পারেচার বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা যে বাড়ছে দিনকে দিন, এবং তার যে কুফল সেগুলো কিন্তু এখানে তুলে ধরবার চেষ্টা করতে হবে, বা কাকে বলে সেটা কিন্তু লিখতে হবে। এই প্রশ্নগুলো 2 নম্বরে আছে, কিছু কিছু প্রশ্ন কিন্তু আবার 3 নম্বরও আসতে পারে, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন 2 নম্বরে এবং 2 নম্বরের প্রশ্ন 3 নম্বরে কিন্তু আসতে পারে। নম্বর দেখে তোমরা উত্তর করবে। 2 নম্বরে এলে কম লিখবে, ডেফিনেশন বা এক্সাম্পল দিয়ে ছেড়ে দেবে। আর 3 নম্বর হইলে কিন্তু একটু পয়েন্ট ওয়াইজ বা কারণ ব্যাখ্যা বা এই ধরনের বা 3-এর অধিক 4টা বা 5টা কিন্তু পয়েন্ট দিয়ে কিন্তু সুন্দরভাবে তোমরা লিখবে। এবার চলে আসছি আমরা 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের যে সম্ভার রয়েছে সেই 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এই চ্যাপ্টার যেটা রয়েছে সেটা হচ্ছে ভারতের জলবায়ু নিয়ন্ত্রকগুলি। ভারতের জলবায়ু কোন কোন উপাদান দ্বারা নিয়ন্ত্রণ? কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ ইন্ডিয়ান ক্লাইমেট। আমরা জানি অক্ষাংশ, আমরা জানি ভূমিরূপ, তারপরে বায়ুপ্রবাহ বা অন্যান্য সমুদ্র, বা সমুদ্র থেকে দূরত্ব, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু জলবায়ুকে নিয়ন্ত্রণ করে থাকে। সেই ফ্যাক্টরগুলো কিন্তু স্বাভাবিক উদ্ভিদ, মানুষের কার্যাবলী এটসেট্রা, সেগুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। এবার ভারতের জলবায়ুর প্রকৃতি, ন্যাচার অফ ইন্ডিয়ান ক্লাইমেট। ভারতের জলবায়ুটা কী প্রকৃতি? আমরা জানি এমনি ভারতের জলবায়ু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। তো ক্রান্তীয় কেন হলো, মৌসুমী প্রকৃতি কেন হলো, এই ব্যাপারগুলো কিন্তু লিখতে হবে, এক্সপ্লেন করতে হবে এবং পয়েন্ট ওয়াইজ লিখতে হবে। ভারতের ঋতু বৈচিত্র্য এবং মৌসুমী বায়ু, অর্থাৎ সিজনালিটি অফ ইন্ডিয়া অ্যান্ড মনসুন উইন্ড, অর্থাৎ ভারতের ঋতু বৈচিত্র্যকে মৌসুমী বায়ু কীভাবে প্রভাবিত করছে। অ্যাকচুয়ালি প্রশ্নটা হচ্ছে এই ধরনের, অর্থাৎ যে সিজনালিটি বা ভারতের যে সিজন বিভিন্ন ধরনের রয়েছে, মেন 4টা যে সিজন রয়েছে, শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, তাকে মৌসুমী বায়ু কীভাবে প্রভাবিত করতে, অর্থাৎ ভারতের একটা পর একটা মৌসুমী বায়ু মানে মৌসুমী বায়ুর উপর নির্ভর করে কিন্তু এগুলো কিন্তু চক্রাকারে কিন্তু আবর্তিত হয়। কখনো দেখছি আমরা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু প্রভাব, কখনো তারপরে আস্তে আস্তে আবার মৌসুমী বায়ু গ্রীষ্মের বর্ষার সূচনা হলো, তারপরে শরৎকালে আবার রিট্রিটিং মৌসুম উইন্ড, প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু হলো, তারপরে কিছুদিন পর আবার উত্তর পূর্ব মৌসুমী বায়ু এলো। আস্তে আস্তে এই যে চক্রাকারে কিন্তু মৌসুমী বায়ুর ল্যান্ড টু সি এবং সি টু ল্যান্ড, এই যে যাওয়ার ফলে কিন্তু তার যে ভেরিয়েবিলিটি হয় বা তার যে চেঞ্জ হয়, ক্লাইমেটিক যে চেঞ্জ, সেটাই কিন্তু ঋতু বৈচিত্র্যকে নিয়ে আসে এবং মৌসুমী বৃষ্টিপাত কিন্তু তার যে রিদিম, তার যে প্রবাহ পথ, সেটাও কিন্তু ডিরেকশনাল চেঞ্জ হয়ে যায়। এবং ডিরেকশনাল চেঞ্জের জন্য কিন্তু ঋতুগুলো কিন্তু হয়, ঠিক আছে। এই ব্যাপারটাকে তুলে ধরতে হবে। নেক্সট হচ্ছে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব। জেট বায়ু, ইনফ্লুয়েন্স অফ জেট স্ট্রিম ওভার মনসুন উইন্ড, ঠিক আছে। জেট স্ট্রিম একটা গুরুত্বপূর্ণ বিষয়। জেট স্ট্রিম আমরা জানি পূবালি জেটের কথা, আমরা জানি পশ্চিমা ক্রান্তীয় পশ্চিমা জেট, তাদের যে লোকেশনাল যে চেঞ্জ, কখনো হিমালয়ের উত্তরে চলে যাচ্ছে, পশ্চিমা জেট বায়ুপ্রবাহ, আবার কখনো যে হিমালয়ের দক্ষিণে থাকছে, এইভাবে কিন্তু মৌসুমী বায়ু কিন্তু ভারতবর্ষে কিন্তু আসার একটা ফার্টাইল এনভায়রনমেন্ট কিন্তু সৃষ্টি করে দেয় এই মৌসুমী জেট স্ট্রিম, ঠিক আছে। তাহলে সেই জেট স্ট্রিমের ব্যাপারটা কিন্তু লিখতে হবে এবং চিত্র দিতে হবে। ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ু গুরুত্বপূর্ণ। ইনফ্লুয়েন্স অফ মনসুন উইন্ড অন ইন্ডিয়ান ক্লাইমেট। মৌসুমী বায়ু তো থাকবেই, তার তো প্রভাব তো থাকবেই। মৌসুমী বায়ু তো ভারতের বৃষ্টিপাতকে নিয়ন্ত্রণ করছে, ভারতের উষ্ণতাকে নিয়ন্ত্রণ করছে, ভারতের জলীয় বাষ্পের পরিমাণ, ভারতের মানে সমস্ত জিনিসটাকে কিন্তু, ঠিক আছে, ভারতের মেঘাচ্ছন্নতা, এই ব্যাপারগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করছে। ভারতের আবহাওয়া, তারপরে সমস্ত কিছু। তাহলে ভারতের জলবায়ুটা কিন্তু এই মৌসুমী বায়ুর কিন্তু প্রভাব থাকছে, বিশেষ করে শীত এবং বর্ষাতে যে ভেরিয়েবিলিটি বা গ্রীষ্মের যে ভেরিয়েবিলিটি, সেগুলো কিন্তু এখানে তুলে ধরতে হবে। ভারতের জনসংখ্যা মানচিত্র কেন বৃষ্টিপাত মানচিত্রকে অনুসরণ করে? হোয়াই ডাজ দ্য পপুলেশন ম্যাপ অফ ইন্ডিয়া ফলো দ্য রেনফল ম্যাপ অফ ইন্ডিয়া? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং খুব বুদ্ধিমাত্রার উপর প্রশ্ন। ভারতের জনসংখ্যা মাত্রা পপুলেশন ম্যাপ যেটা রয়েছে, আমরা জানি পপুলেশন ম্যাপের মধ্যে মেনলি যেটা দেখা হয় সেটা হচ্ছে যে ভারতে কোন জায়গাগুলো খুব ডেন্সলি পপুলেটেড, সেই ব্যাপারটা, কোন জায়গাগুলো একদম পার্সলি পপুলেটেড, আর কোন জায়গাগুলো হচ্ছে মডারেটলি পপুলেটেড, অর্থাৎ
কোন জায়গাগুলো সব থেকে ঘন, ঠিক আছে, সেই একটা ব্যাপার থাকছে। কোন জায়গাগুলো থাকছে একদম হালকা পপুলেটেড, মাঝারি পার্সলি পপুলেটেড, আর এই ইন বিটুইন দিস টু সেই জায়গাগুলো থাকছে মডারেটলি পপুলেটেড এরিয়া। তা তাকে বৃষ্টিপাত মানচিত্র কেন অনুসরণ করছে? বৃষ্টিপাত মানচিত্র অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু এমন একটা ব্যাপার যা বৃষ্টিপাতের উপর নির্ভর করে কিন্তু সেখানে মানুষের জীবনযাত্রা প্রণালী, মানুষের বসবাস, বসতি, চাষবাস, সমস্ত কিছু, শিল্প, সমস্ত কিছু কিন্তু যেন তার সঙ্গে রিলেশন থাকছে। তাহলে বৃষ্টিপাত যেখানে ভালো হবে সেখানে কিন্তু অলরেডি মানুষের জনঘনত্ব বা পপুলেশন ডেন্সিটি কিন্তু বাড়বে। আবার যেখানে বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাত স্কেয়ারসিটি অফ রেনফল যেখানে রয়েছে, যেমন মরুভূমি বা এই সমস্ত অঞ্চলগুলো কিন্তু পপুলেশন এখানে নেই, পার্সলি পপুলেটেড বা লেস পপুলেটেড এই অঞ্চলগুলো, জনসংখ্যা জনবিহীন এই অঞ্চলগুলো, তাহলে সেটা আমরা বলতে পারি। আবার যেখানে মধ্যমানে বৃষ্টিপাত রয়েছে, মালভূমি টালভূমি এই সমস্ত অঞ্চলগুলোতে বা ইন্টেরিয়র পার্টস অফ ইন্ডিয়া যেখানে, সেখানে কিন্তু আবার মাঝারি ধরনের ঘন বসতিপূর্ণ অঞ্চল রয়েছে, ঠিক আছে। তাহলে এই জন্যে আমরা বলতে পারি যে বৃষ্টিপাত মানচিত্র মানে জনসংখ্যা মানচিত্র বৃষ্টিপাত মানচিত্রকে অনুসরণ করে, ঠিক আছে। নেক্সট হচ্ছে চলে আসছি রাজস্থানে থর মরুভূমি সৃষ্টির কারণ কি। থর ডেজার্ট যেটা রয়েছে রাজস্থানে, আমাদের থর ডেজার্টের ব্যাপারটা আমরা যদি দেখি এখানে, যে থর ডেজার্ট এখানে রাজস্থানে এখানে আরাবল্লী রয়েছে, ঠিক আছে, এবং থর ডেজার্ট তার লোকেশন এখানে রাজস্থানে এই অঞ্চলটাতে। তো কেন এখানে হয়েছে তার কারণ হচ্ছে এই যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে আরব সাগরের শাখা যেটা গেল, সেটা কিন্তু যখন এই অঞ্চলের উপর দিয়ে আসছে, এই অঞ্চলগুলোর উপর দিয়ে, তখন কিন্তু তারা এখানে কিন্তু কোনো ধাক্কা খাচ্ছে না এবং বৃষ্টিপাত ঘটাচ্ছে না, পুরো বায়ুটা কিন্তু চলে যাচ্ছে, একদম আরও উত্তরে চলে যাচ্ছে। এখানে যদি কোনো একটা বাধা থাকতো তাহলে কিন্তু এখানে কিন্তু বৃষ্টিপাত হতো এবং রাজস্থান মরুভূমি কিন্তু হতো না। আরাবল্লী আছে কিন্তু সেটা বায়ুর গতির সঙ্গে কিন্তু সমান্তরালে অবস্থান করছে, যার ফলে এখানে বায়ু কিন্তু পাশ কাটিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কোনো কিন্তু এখানে কিন্তু ধাক্কা খাচ্ছে না, শৈলটকে বৃষ্টিপাত হচ্ছে না। দ্যাটস ওয়াই দ্যাট ইজ দ্য ফরমেশন অফ থর ডেজার্ট ইন দিস পার্ট অফ দ্য ইন্ডিয়া। ওকে, রাজস্থান। নেক্সট আমরা চলে আসছি পরবর্তী যে প্রশ্ন, ভারতের জলবায়ুর উপর বিশ্ব উষ্ণায়নের প্রভাব। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ক্লাইমেট, দ্য ইনফ্লুয়েন্স অফ গ্লোবাল ওয়ার্মিং ওভার ইন্ডিয়ান ক্লাইমেট। বিশ্ব উষ্ণায়ন তো গরম হয়ে যাওয়া, বিশ্ব উষ্ণায়ন তো বললাম যে গ্লোবাল ওয়ার্মিংয়ের সঙ্গে সম্পর্কিত একটা ব্যাপার, পৃথিবী গরম হয়ে যায়, উষ্ণ হয়ে যায়, তাহলে জলবায়ুকে তো সেটা নিয়ন্ত্রণ করবেই। জলবায়ুটা গরম হবে, উষ্ণতা বেড়ে যাবে, অন্যান্য যে ইফেক্ট, বৃষ্টিপাত কমে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, এই ব্যাপারগুলো ঘটবে, জলীয়বাষ্প পরিমাণ কমে যেতে পারে, এই ব্যাপারগুলো হবে। ভারতে খরা এবং বন্যার কারণ কি? অর্থাৎ বন্যা মানে হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হয়ে গেল, বৃষ্টি বেশি হয়ে গেল, তাই এখানে বন্যাতে সমস্ত কিছু জল জমে গিয়ে মানুষের একটা ক্ষতি করলো। আর খরা কি? বৃষ্টিপাত হলো না, মৌসুমী বায়ু এলো না, দেরি হলো আসতে, তাহলে খরা প্রবলেম সৃষ্টি হতো। অর্থাৎ কজেস অফ ড্রট অ্যান্ড ফ্লাড ইন ইন্ডিয়া, ঠিক আছে, কোনগুলো তার কারণ, 2-3টে করে কিন্তু কারণ লিখতে হবে। ভারতে মৌসুমী বৃষ্টিপাতের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ মনসুন রেনফল ইন ইন্ডিয়া। মৌসুমী বৃষ্টিপাত আমরা দেখছি কখনো প্রথমে আসতে দেরি হচ্ছে, আবার থাকলেও আবার অনেক সময় কী হয়, শেষের দিকে বেশি দিন না থেকে তাড়াতাড়ি করে মানে উইথড্র হয়ে যায়, চলে যায়। আবার অতিবৃষ্টির ফলে এখানে প্রচুর বন্যার সৃষ্টি করে। তাহলে এই যে তার যে বৈশিষ্ট্য মৌসুমী বৃষ্টিপাতের, ঠিক আছে, সেটা, এবং কোন অঞ্চলে কীরকম বৃষ্টিপাত হয়, কোস্টাল এরিয়াতে কেমন হয়, ইন্টেরিয়র অফ দ্য এরিয়াতে ইন্ডিয়া কেমন হয়, যেখানে মাউন্টেন রয়েছে সেখানে কেমন হচ্ছে, অর্থাৎ পর্বতের অনুপাত এবং প্রতিপাত ঢালে কেমন বৃষ্টিপাত হচ্ছে, সেই সমস্ত ব্যাপারগুলো কিন্তু লিখতে হবে। সমস্ত ব্যাপার নিয়ে এটা সামগ্রিকভাবে একটা হলিস্টিক একটা কোশ্চেন একটা আলোচনা করতে হবে। ভারতের আবহাওয়া নিয়ন্ত্রণে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। ভারতের আবহাওয়া নিয়ন্ত্রণে, তাহলে রোল অফ গ্লোবাল ওয়ার্মিং অন ইন্ডিয়ান ওয়েদার সিস্টেম। অর্থাৎ ভারতের জলবায়ুটা যেরকম হলো সেরকম ওখানে আবহাওয়ার ক্ষেত্রেও কিন্তু এটা রিলেটেড, কাছাকাছি প্রশ্ন, ঠিক আছে। তাহলে আবহাওয়া নিয়ন্ত্রণে হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, কাছাকাছি চলে আসবে ব্যাপারগুলো। তাহলে মৌসুমী বায়ুর উপর এল নিনো দক্ষিণী দোলন বা এনসোর যে প্রভাব সেটা কিন্তু আলোচনা করতে বলেছে, দ্য ইনফ্লুয়েন্স অফ এনসো ইভেন্ট ওভার ইন্ডিয়ান মনসুন বা মনসুন ক্লাইমেট অফ ইন্ডিয়া, ঠিক আছে, সেই ব্যাপারটা কিন্তু দেখতে হবে। অর্থাৎ মৌসুমী যে বছর এলনিনো হয়, এলনিনোর প্রভাবে কিন্তু মৌসুমী বায়ু কিন্তু একটা সে বছরে কম আসে, মৌসুমী বৃষ্টিপাত কম হয়, সেই বছরগুলোতে উষ্ণতা বেশি হয়, বৃষ্টিপাতের পরিমাণ কমে যায়, চাষবাসের অসুবিধা হয়, এই ঘটনাগুলোকে কিন্তু আনতে হবে। কেন এলনিনো তো একটা উষ্ণ বায়ু, তার প্রভাবে যেন ভারতের মৌসুমী বায়ু যেন হাইজ্যাক হয়ে যায়, অর্থাৎ যেন পায় না মৌসুমী বৃষ্টিপাত, ভারত সে বছরে বৃষ্টিপাত মানে পায় না, ফলে যেন একটা ট্রাস্টি হয়ে থাকে সারা ভারতবর্ষ। এই ঘটনাটা ইভেন্টগুলোকে কিন্তু আনতে হবে দক্ষিণী দোলনের মাধ্যমে, ইনসুর মাধ্যমে।
ভারতের শীতকাল শুষ্ক কেন? এটা তো বলা হয়েছে যে শীতকাল হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী বায়ু আসছে, যেটা স্থলভাগের উপর দিয়ে আসছে, তাই শুষ্ক এবং ড্রাই এবং শীতল বাতাস নিয়ে আসছে, তাই এই প্রভাবে কিন্তু শুষ্ক থাকছে ভারতবর্ষ। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। সেটা তোমরা শুনলে আশা করি তোমাদের অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা থাকে বা অন্য কোনো টপিকের উপর কোনো ক্লাস তোমরা চাও, তোমরা নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে। আর আমাদের যে জিএনসের মেন্টারের যে ইউটিউব চ্যানেল রয়েছে, সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। আর এই তোমরা বেল আইকনটি হিট করে রাখবে পরবর্তী সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তোমরা এই চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আমাদের সহযোগিতা করো, আমাদের পাশে থাকো। আমাদের জিএনসের মেন্টারের যে টেলিগ্রাম পেজ রয়েছে, চ্যানেল রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে, এবং কারণ এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পেয়ে যাবে পরবর্তী, এবং গুরুত্বপূর্ণ পিডিএফ তোমরা এখান থেকে পাবে। আর আমাদের যে ফেসবুক প্ল্যাটফর্ম রয়েছে, তার সঙ্গে তোমরা যুক্ত হও, সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে এখান থেকে। তো সময় আর বেশি নেই, পরীক্ষা খুব দেরি নেই, তোমরা এই ক্লাসগুলো প্রত্যেকটা করো। যারা এখনও পর্যন্ত আগের ক্লাসগুলো করেনি, তারা আমাদের যে ডেসক্রিপশন বক্সে গিয়ে আই বাটনে ক্লিক করে সমস্ত করে নেবে। আজকের ক্লাসটাও তোমরা করলে কেমন লাগলো সেটা তোমরা তো অবশ্যই জানাচ্ছ আমাকে কমেন্ট বক্সে। আর বিশেষ কিছু আমি বলছি না, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।